নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন প্রতিবেদনে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন একটা দিন দেখলাম আমরা, যে দিনে জ্যান্ত ভূত একেবারে র্যাম্পে হাঁটলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হ্যাঁ, যে ভোট চুরির গল্প, যে একেবারে বিভিন্ন রাজ্যে এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের অন্যতম প্রধান, সেই নির্বাচন কমিশনের অন্যতম প্রধান এবং নরেন্দ্র মোদীর ভোট কাটার অস্ত্র জ্ঞানেশ কুমার বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই তো এই এসআইআর এর মাধ্যমে ভোট কেটে একেবারে জ্যান্ত ভোটারদের মেরে বিজেপিকে জয়লাভ করতে সাহায্য করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ বরাবরই কিন্তু যারা দেশ বিরোধী, ভারত বিরোধী, তাদের পক্ষে একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর এই কাঁটা গতকাল উপলব্ধি করলেন জ্ঞানেশ কুমার। হ্যাঁ, নির্বাচন কমিশনের যিনি সর্বা রয়েছেন, বিজেপি যার মাধ্যমে ভোট কেটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসবে ভাবছেন, সেই জ্ঞানেশ কুমারের একেবারে পর্দা ফাঁস করে দিলেন যে কিভাবে জ্যান্ত ভূত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সভায় র্যাম্পে হাঁটিয়ে দিলেন গতকাল 24 পরগনার একটা সভা থেকে। আমি আপনাদের দেখাবো গতকাল দক্ষিণ 24 পরগনার যে সভা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ, সেই সমাবেশে তো কার্যত একটা জেলা থেকেই জনবিস্ফোরণ ঘটেছিল এবং সেই জনবিস্ফোরণের মানচিত্রে আমরা দেখলাম যে একটি র্যাম্পে 3 জন ভূত হাঁটছে। হ্যাঁ, 3 জন ভূত। যারা দেখেছেন সেই 3 জন ভূত তারা তো বুঝে গিয়েছেন, আর যারা দেখেননি তাদেরকে আমি দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভূত হাঁটালেন তার র্যাম্পে। শুধু তাই নয়, তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনকে ঘিরে জ্ঞানেশ কুমারকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন, বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিলেন এবং শুধু তাই নয়, তার দলের কর্মীদেরকেও টার্গেট বেঁধে দিলেন যে আগামী 2026-এ কিভাবে এই নির্বাচন প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। শুধু তাই নয়, গতকাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ছিল একটি হাই ভোল্টেজ দিন। একদিকে যেরকম 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছিলেন, জ্যান্ত ভূত হাঁটাচ্ছিলেন তার সঙ্গে র্যাম্পে, অন্যদিকে শুভেন্দু অধিকারীর মালদাতেও একটি সভা ছিল, যেখানে আমরা শুভেন্দু অধিকারীকে কার্যত নার্ভাস দেখলাম, নড়বড়ে দেখলাম, কারণ দিলীপ ঘোষকে প্রত্যাবর্তন করিয়েছে বঙ্গ বিজেপিতে অমিত শাহ। আর সেই বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হলো, তখন শুভেন্দু অধিকারীর নার্ভাসনেসটাও আমরা লক্ষ্য করতে পেলাম এবং শুভেন্দু অধিকারী যে কতটা খেই হারিয়ে ফেলেছে সেই দৃশ্যও আপনাদের দেখাবো। সাথে সাথে এই পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অর্থাৎ উত্তরবঙ্গতে বিজেপির আরো এক ভিআইপি হেভিওয়েট নেতা, কার্যত অভিনেতা মিঠুন চক্রবর্তীরও একটা সভা ছিল, যেখান থেকে মিঠুন চক্রবর্তী ওই সিনেমার ডায়লগ, যে সিনেমার ডায়লগ আর আজকের দিনে কেউ খায় না, সেই সিনেমার ডায়লগ দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে অভিভূত করার চেষ্টা করলো। এই 3টি সভারই আপনাদের চিত্র খণ্ড খণ্ড ভাবে রাখবো। কিন্তু প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইতিহাস সৃষ্টি করলেন, রাজনৈতিক মঞ্চে একটি র্যাম্প তৈরি করলেন এবং সেই র্যাম্পে জল জ্যান্ত 3টে ভূত হাঁটিয়ে দেখালেন। কি সেই ভূতের বিষয়, আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দৃশ্য থেকেই দেখি। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে। সংবাদ মাধ্যমের খুব কৌতূহল, যারা এসছেন আপনাদের কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল আছে তো, যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন, কে হাঁটবে, কে হাঁটবে, কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত আপনারা দেখবেন। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণগিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন কি? আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প বানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। রাম 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 রাম। হে বাবা মহাদেব রাম, রক্ষা করো। জ্যান্ত ভূত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন। আমি যদি ওই সভায় থাকতাম কার্যত অজ্ঞান হয়ে যেতে পারতাম। এইভাবে জ্যান্ত ভূত আমি জীবনে কোনোদিনও দেখিনি। কৌতূহল ছিল ভূত দেখবো, সেইভাবে জ্যান্ত ভূত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন, কার্যত রাম রাম জপার মতো অবস্থা হয়ে গিয়েছে আমার জ্যান্ত ভূত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এই জ্যান্ত ভূতরা কেউ আসলে ভূত নয়, এরা জীবিত মানুষ, কিন্তু এদেরকে জ্যান্ত ভূতে পরিণত করে দিয়েছেন নির্বাচন কমিশনার। ওই যে জ্ঞানেশ কুমার না ভ্যানিশ কুমার, সেই জ্ঞানেশ কুমার এদেরকে জ্যান্ত ভূতে পরিণত করে দিয়েছে, কারণ এরা
ভোটটা হয়তো বিজেপিকে দিত না, আর বিজেপি ভোট পাবে না, যারা বিজেপিকে ভোট দেবে না তাদেরকে এইভাবেই এআই সফটওয়্যারের মাধ্যমে জ্যান্ত ভূতে পরিণত করে দেওয়া হচ্ছে। কার্যত ভোটার লিস্ট থেকে তাদের নাম ডিলিট করার জন্য তাদেরকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এদেরকে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বড় র্যাম্প তৈরি করেছিলেন যাতে গোটা ভারতবাসীর সামনে এদেরকে হাঁটিয়ে দেখার যায়, এবং জ্ঞানেশ কুমার যাতে দিল্লিতে বসে দিল্লির রাজনৈতিক বাবাদের সঙ্গে বসে দেখতে পারেন যে হ্যাঁ এরা জীবিত, এরা কেউ জ্যান্ত ভূত নয়, এরা আসলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মৃত হয়ে গেছে, কারণ বিজেপিকে ফায়দা করে দিতে হবে। আর শুধু এরকম 3টে কেস নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো দক্ষিণ 24 পরগনায় শুধু 24 জন এরকম জ্যান্ত ভূত রয়েছেন। ভাবুন যদি 24টা জ্যান্ত ভূত এই জায়গায় উপস্থিত হতো, মানুষের কতটা ভয়ের বিষয় হতো। এছাড়াও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কত জ্যান্ত ভূত রয়েছে। এখন শুধু ভাবুন নির্বাচন কমিশন বিজেপিকে জেতানোর জন্য কিভাবে জীবিত মানুষদের নামগুলোকে কেটে দিয়েছে। আর এই রকম চক্রান্ত করেই দিনের পর দিন তারা দিল্লি জিতেছে, হরিয়ানা জিতেছে, মহারাষ্ট্র জিতেছে, এমনকি বিহার জিতেছে, কিন্তু সমস্ত রাজ্যে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছিল না। এই জায়গায় যে পথকাঁটা, এই পথকাঁটার সামনে বারবার ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার, ভ্যানিশ কুমার হোঁচট খাচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন আগামী দিনে আমি যেরকম গিয়েছিলাম জ্ঞানেশ কুমারের কাছে না ভ্যানিশ কুমারের কাছে, এরপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, সেদিন আপনি কোথায় পালাবেন? দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই হুঙ্কার। ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব। হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্যান্ত ভূত তো সাধারণ মানুষদেরকে দেখালো, সাথে সাথে একেবারে ভূত দেখিয়ে দিল, রাজনৈতিক ভূত দেখিয়ে দিল জ্ঞানেশ কুমারকে। হ্যাঁ, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যেভাবে দিল্লির রাজনৈতিক বাবাদের কথা শুনে এই পশ্চিমবঙ্গকে দখল করার জন্য রাজনৈতিক চক্রান্ত করেছে, সেটা হয়তো বিভিন্ন রাজ্যে সে উতরে গিয়েছে করে, কিন্তু পশ্চিমবঙ্গের যে শক্ত ঘাঁটি, যে ঘাঁটিতে এই জ্ঞানেশ কুমারের রাজনৈতিক বাবারা দিনের পর দিন হোঁচট খেয়ে পড়েছে, কখনো নরেন্দ্র মোদী থেকে শুরু করে, কখনো অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা বারবার দফায় দফায় পশ্চিমবঙ্গে এসে পাত পেরে খেয়েছে, বাঙালিদের ভুল বোঝানোর চেষ্টা করেছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গিয়েছে, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গকে দখল করতে পারেনি। আর এই হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে রাজনৈতিক খেলা এখানে শেষ হবে না, এই তো সবে শুরু। এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাকে ভূত দেখিয়েছে, এরপরে কিন্তু যদি বাড়াবাড়ি করেন, যদি এই ধরনের ত্রুটি না শুধরে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে পৌঁছাতে পারে জ্ঞানেশ কুমারের দপ্তরের সামনে। সেদিন দৃশ্যটা কি হবে? গোটা দেশের মিডিয়া থাকবে মমতা ব্যানার্জিকে কভার করার জন্য, গোটা বিদেশের মিডিয়া থাকবে মমতা ব্যানার্জিকে কভার করার জন্য, আর ভারতবর্ষের সর্ববৃহৎ যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের যে কতটা কঙ্কালসার অবস্থা হয়ে গিয়েছে, পৌঁছে যাবে গোটা বিশ্বের সামনে। সেদিন জ্ঞানেশ কুমার সামলাতে পারবেন তো? শুধু তাই নয়, এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালিরা কি খাবে, বাঙালিরা কি পড়বে, সেই বিষয়ে বিজেপি যেভাবে সেট আপ করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে, সেই বিষয় নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছে। রাখবো আপনাদের সামনে, দেখুন। সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, এর জবাব বাংলা দেবে না? কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পাকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে। আমরা কি পড়বো, আমরা কোথায় খাবো, আমরা কি কোথায় থাকবো, কি রঙের জামা পরবো, কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করব, আমার ফ্রিজে কি থাকবে, পাতে কি থাকবে, পরনে কি থাকবে, বিজেপির দালালরা ঠিক করবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু করে তাকিয়েছো, চোখ তুলে তাকিয়েছো, গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে 24 আর 21 ভোটে, 26ও ব্যতিক্রম হবে না। আমি দক্ষিণ 24 পরগনার মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সীদের বলবো, আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাব, খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন, বাকি বাংলা আমরা সামলে নেবো যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি। জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপির যত নেতারা বাংলাকে কন্ট্রোল করার চেষ্টা করে 2026 তাদের দখলে নেওয়ার চেষ্টা করছে, লড়াইটা মনে হচ্ছে তাদের জন্য খুব একটা সহজ হবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের এই যে কর্মসূচি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, গতকাল থেকে শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। আর এই দক্ষিণ 24 পরগনা
চন্দ্রকোনা জেলার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সমস্ত জায়গায় এইভাবে বাঙালিদের সঙ্গে যে নোংরামি চলছে, যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে গর্জন করবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে যে উন্মাদনা গতকাল লক্ষ্য করা গিয়েছে, তাতে শুধু এটাই বোঝা গিয়েছে যে সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু নয়, সাধারণ বহু বাঙালি যারা বিজেপির এই স্বৈরাচারী সরকারের থেকে একেবারে ব্যতিব্যস্ত গোটা ভারতবর্ষ জুড়ে, তারাও সেই জায়গায় উপস্থিত হয়েছিল। আজকে সত্যিই তো আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আপনার কি গায়ে রক্ত নেই? আপনাদের কি গায়ের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে? আপনাকে একটি দল বাইরে থেকে এসে বলছে আপনি কি খাবেন, আপনি কি পড়বেন, আপনি কাকে বিয়ে করবেন, আপনি হিন্দুকে ভালোবাসবেন না মুসলমানকে ভালোবাসবেন, আপনি চিকেন খাবেন না মাছ খাবেন না মটন খাবেন, এই সমস্ত কিছু ঠিক করে দেবে একটা বহিরাগত দল। আর আপনারা ঘরে বসে বসে দেখবেন, আপনারা বলবেন এই সমস্ত কিছু চলতে পারে, আপনারা মেনে নেবেন। আজকে প্রত্যেকটা বাঙালি যদি এই জিনিসটি মেনে নিত, ভেবে দেখুন ভারতবর্ষ স্বাধীন হতে পারত। আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভাবতেন, আজকে যদি প্রফুল্ল চাকি ভাবতেন, আজকে যদি ক্ষুদিরাম বসু ভাবতেন যে আমি বাঙালি, আমি আমার মতো ঘরে কাটিয়ে থেকে দেবো, তাহলে গোটা বাঙালি সমাজ গোটা ভারতবর্ষের সামনে মাথা তুলে দাঁড়াতে পারতো না। ইংরেজরাও আজও হয়তো আমাদেরকে শোষণ করে খেত। যেভাবে নতুন রূপে ইংরেজরা কার্যত বিজেপির জামা পরে এসেছে, যেভাবে বাঙালিদেরকে শোষণ করার চেষ্টা করছে, তাতে কিন্তু প্রত্যেকটা বাঙালির আগামী দিনে গর্জন করা উচিত, প্রত্যেকটা বাঙালির আগামী দিনে গর্জে ওঠা উচিত। এইভাবে বাঙালিকে কন্ট্রোল করা যায় না। সমস্ত বাঙালি তো আর এই শ্রমিক ভট্টাচার্যের মতো নয় যে একজন গুজরাটি ব্যবসায়ীর কাছে কিভাবে বসে রয়েছে দেখুন, একজন প্রভু বসে রয়েছে মনে হচ্ছে, আর প্রভুর সামনে কোনো কার্যত আমার বলতে খারাপ লাগছে, তিনি একজন রাজ্য সভাপতি একটা রাজ্যের, সেই জায়গায় এইভাবে একটা বিস্কুট দেওয়া নেরি বসে রয়েছে, আর সামনে মনে হচ্ছে একজন মালিক প্রভু বসে রয়েছে। আমাদের বাঙালিদের সত্তা তো এরকম ছিল না, আমাদের বাঙালিরা তো কেউ এইভাবে ঝুঁকতে জানতো না, কিন্তু এই বাঙালি এমন জায়গায় পৌঁছেছে, আজকে এরা এমন জায়গায় গুজরাটিদের কাছে মাথা নত করেছে যে এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। মনে হচ্ছে প্রভু আর প্রভুর সামনে একজন চাকর বসে রয়েছে। এটা কি হতে পারে বাঙালিদের দৃশ্য? চলুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের সভা থেকে একটু আপনাদের নিয়ে যাই মালদার দিকে, যে মালদায় গতকাল শুভেন্দু অধিকারীও সভা করেছিলেন। আর এই মালদায় খবরের টেলিভিশনের রিপোর্টার যখন প্রশ্ন করে তাকে যে দিলীপ ঘোষ তো আবার দলে ফিরছে, আর এই প্রশ্নে কিভাবে নার্ভাস হয়ে গেছেন দেখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতার সঙ্গে এই শুভেন্দু অধিকারী লড়ে মাথা খারাপ করে নিয়েছে নিজের। এরপরে তার গলায় তার মাথায় সাজতে চলেছে দিলীপ ঘোষের কাঁটা। দিলীপ ঘোষের মতো কাঁটা দিয়ে যে শুভেন্দু অধিকারীর মতো কাঁটাকে বিজেপি আগামী দিনে তুলে ফেলে দেবে, সেটা কিন্তু বেশ কিছুদিন আগেই আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। আর এই ধরনের আন্দাজ কিন্তু শুভেন্দু অধিকারীও করতে পেরেছেন। কিভাবে তেলে বেগুনে জ্বলে যাচ্ছে রিপোর্টারের প্রশ্নে, আপনারা দেখবেন নার্ভাস শুভেন্দু অধিকারী। দেখুন, আপনাকে ভাবতে হবে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ঠিক করে কে কোথায় দাঁড়াবে। ঠিক আছে, আমাকে যেখানে বলবে আমি সেখানে দাঁড়াবো, অন্য নেতাদেরও যেখানে বলবে সেখানে। এটা নিয়ে মিডিয়া না ভাবলেই, এগুলো আপনারা তৃণমূলের কাছ থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন করেন। কোন চ্যানেল? আচ্ছা, এও তো এরকম। কলকাতা টিভি নিউজ 18 হলো তো কথাই ছিল না, সারাদিন ডিগি তবলা। মানুষ যখন নার্ভাস হয়ে যায় না, সেই নার্ভাসনেসে অনেক রকম ভুলভাল বক্তব্য রাখে। তার উদাহরণ কিন্তু এই শুভেন্দু অধিকারী। তাকে একজন মিডিয়া রিপোর্টারের বন্ধু প্রশ্ন করলেন যে খড়গপুরে দিলীপ ঘোষ কি দাঁড়াবেন? সহজ উত্তর যে হ্যাঁ দাঁড়াতে পারেন, বা পার্টি যাকে চাইবে দাঁড়াতে দেবেন, সেটা পার্টির ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। এইটুকু সাধারণ উত্তর দেওয়ার বদলে তিনি কার্যত তেলে বেগুনে জ্বলে গেলেন। কারণ দিলীপ ঘোষ যে তাকে একেবারে দুধ চা থেকে যেভাবে মাছি তুলে ফেলে দেওয়া হয়, সেইভাবেই তুলে ফেলে দেবে বঙ্গ বিজেপি আগামী দিনে। শুভেন্দু অধিকারীর কাছে আন্দাজ পৌঁছে গিয়েছে। যেভাবে আরএসএস কর্মীদেরকে চাকরি দেবো, রেলে চাকরি দেবো বলে টাকা লুট করেছে এই শুভেন্দু অধিকারী, তার ফাইল ইতিমধ্যেই অমিত শাহের হাতে পৌঁছে দিয়েছেন দিলীপ ঘোষ। আর এই সমস্ত কিছু দেখার পরে আগামী বিধানসভার আগে শুভেন্দু অধিকারীর কিন্তু অত্যন্ত সংকট, রাজনৈতিক জীবন কিন্তু চাপে রয়েছে। তার জল জিয়ান্ত উদাহরণ আপনাদের দেখালাম। একটা রিপোর্টারকে বলছে জি 24 ঘন্টা তো ওই রকমই, আবার নাম করে কলকাতা টিভি নিউজ 18 বাংলাকে বলছে তারা তো সারাদিন ডুগি তবলা বাজায়, পিসি ভাইপো পিসি ভাইপো পিসি ভাইপো। উল্টো দিকে এরা যে চ্যানেলটাকে পছন্দ করে, সেই রিপাবলিক বাংলা চ্যানেল এদের কাছে প্রচন্ড একেবারে সৎ এবং নির্ভীক সাংবাদিকতার পরিচয়, তাই না শুভেন্দু বাবু? এই জায়গায় যদি রিপাবলিক বাংলা আপনাকে প্রশ্ন করতো, তাহলে হয়তো উনি অনেক খুশি হতেন, কারণ সেখানে খোলাখুলি স্বর্ণালী না সোজাসুজি স্বর্ণালীর নামে যে রাজ্যের বদনাম চলে সারাদিন, সেই চ্যানেলটি এরা পছন্দ করে। তাই সেই চ্যানেলের সঙ্গে এদের কোনো রকম শত্রুতা নেই। আমি বেশ 2-3টে প্রতিবেদনের আগেই আপনাদের বলেছি যে এই বিজেপিকে কিন্তু আস্তে আস্তে প্রশ্ন করতে শুরু করেছে দেশের মিডিয়া।
গদি মিডিয়ার সেল থেকে অনেকেই কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এই বিজেপিকে প্রশ্ন করতে শুরু করেছে। আর সেরকম ভারতবর্ষ জুড়েই আমরা দেখতে পাচ্ছি, তার উদাহরণ এই শুভেন্দু অধিকারীর সঙ্গেও ঘটছে। একজন মিডিয়া বন্ধু প্রশ্ন করছে, কিন্তু এতদিন যে সেটআপ প্রশ্ন এরা পেয়ে এসেছে, সেই প্রশ্নের বদলে যখন এদেরকে আসল প্রশ্ন করা হচ্ছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। এবং বিজেপির কাছে যে এখন কত বড় কাঁটা এই শুভেন্দু অধিকারী, আর সেই কাঁটা যে দিলীপ ঘোষকে দিয়ে তোলানো হবে এই ব্যক্তি বুঝে গিয়েছে। তাই জন্য সবাই দিলীপ ঘোষের নাম শুনেই জ্বলে গেলেন। চলুন এরপরে আপনাদেরকে নিয়ে যাই আলিপুরদুয়ার, যেখানে মিঠুন চক্রবর্তী, ওই যে মিঠুন চক্রবর্তী যিনি ছিলেন একসময় অভিনেতা, এখন যাকে বলা হয় পিতা, সেই মিঠুন চক্রবর্তী গতকাল গিয়েছিলেন আলিপুরদুয়ারে বাংলা প্রেম দেখাতে। আমি মিঠুন চক্রবর্তীর ওই বাংলা প্রেমের বক্তৃতা কিছুটা তারপরে দেখাবো আপনাদের, এবং তারপরে আসল ঘটনায় ফিরে আসবো, যে এদের বাংলা প্রেমটা একটা দৃশ্য আপনাদের দেখাবো। সেই দৃশ্য দেখানোর পরে জিজ্ঞেস করবো মিঠুন চক্রবর্তীদের মতো মানুষকে যে এই সময় কোথায় থাকে। দেখুন, ওখানে দীপু দাসকে জ্বালিয়ে হলো, জ্বলন্ত জ্বালানো হলো তাকে। তার প্রতিবাদে হিন্দু মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো, তাদের পুলিশ মেরে দিল, 18 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে 7 জন মহিলা। তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না? না পিতা বাবু, প্রতিবাদ আপনি অবশ্যই করতে পারবেন, প্রতিবাদ অবশ্যই সবাই করতে পারবে, কিন্তু প্রতিবাদের নামে এই দেশে আগুন জ্বালানোর চক্রান্ত চলবে না। তাহলে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ যে কাজটা করেছে 100% ঠিক কাজ করেছে, কারণ ওই দেশে কিছু হবে আর সেই দেশের কালিমালিপ্ত অধ্যায়টাকে তুলে এনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক রুটি সেঁকা হবে, রাজনৈতিক তাওয়া গরম করা হবে, রাজনৈতিক অস্ত্র হাতিয়ার তৈরি করে পশ্চিমবঙ্গকে অশান্ত করে তোলা হবে। সেইটা তো এই দেশে বা এই রাজ্যে চলবে না। আপনি যদি এতই হিন্দু প্রেম, আপনার যদি এতই হিন্দু প্রেম, তাহলে যে মহিলাটির সঙ্গে কুকর্ম আপনার সুপুত্র করেছিল, সেই মহিলাটার সম্বন্ধে কোনো খবর রেখেছেন? তার পরিবারকে বা সেই মহিলাটিকে চালানোর জন্য, সুরক্ষিত রাখার জন্য আপনি কি করেছেন মিঠুন চক্রবর্তী? আপনাকে প্রশ্ন করছি মিঠুন চক্রবর্তী, এই কিছুদিন আগে কম্বোডিয়ায় আমাদের বিষ্ণুর মূর্তিকে ক্রেন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কম্বোডিয়ার জন্য কেন আপনি কম্বোডিয়ার যে দূতাবাস রয়েছে সেখানে বিজেপি কর্মীদেরকে নিয়ে আগুন জ্বালাননি? কেন কম্বোডিয়ার ঘটনায় আমাদের ভারতবর্ষের কোথাও হাই কমিশনে কম্বোডিয়ার গিয়ে আগুন জ্বালাননি? বাংলাদেশের যে হিন্দু দীপু তার জন্য সকলেই মানবিকতার খাতিরে আমরা কিন্তু তার সমবেদনা জানাই, কিন্তু তার জন্য আপনি বাংলাদেশে কিছু হবে আর পশ্চিমবঙ্গে আগুন জ্বালাবেন আপনার দলের বেলাল্লাপনাদেরকে দিয়ে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ মেনেই নেবে না। আর আমি আপনার সঙ্গে রাজপথে নামবো যদি আপনার এই পরবর্তী ভিডিওটা দেখার পরে হিন্দুদের প্রতি এতটাই দরদ থাকে, এতটাই হিম্মত থাকে, এই হিন্দুদের প্রতিবাদে আপনি বিজেপির রাজ্য দপ্তরের সামনে কিংবা যে কোনো জায়গায় ভারতবর্ষের একটা প্রতিবাদ মিছিল করে দেখান। গতকাল উড়িষ্যার একটা চিত্র আপনাদের দেখাবো, যেখানে এক উড়িষ্যার হিন্দু বাঙালি পরিবারের ঘর ঠিক ওই দীপুর মতনই জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় এরা ঘর থেকে পালিয়ে গিয়েছিল বলে জ্যান্ত পোড়ার হাত থেকে বেঁচে গিয়েছে। সেই অমানবিক দৃশ্য আমি দেখাবো। আর মিঠুন চক্রবর্তীকে বলবো, যদি বাপের বেটা হয়ে থাকেন, বাঙালির বেটা হয়ে থাকেন, হিম্মত যদি থাকে, এই যে ঘটনাটি উড়িষ্যা, বিজেপি শাসিত রাজ্যের উড়িষ্যায় হয়েছে, এদের পাশে গিয়ে দাঁড়ান এবং এই হিন্দু পরিবারগুলোর জন্য একটা কণ্ঠস্বর খরচ করুন। কথা দিচ্ছি, দীপ চ্যাটার্জি যেখানে থাকবে আপনার পায়ে মাথা নত করে প্রণাম করে আসবে এবং আপনার সামনে এই সমস্ত প্রতিবাদে সামিল হবে, সেটা কলকাতা হোক কিংবা উড়িষ্যা। হিম্মত থাকলে করে দেখান। আমি ভিডিওটা দেখাচ্ছি সেই কষ্টের, অমানবিকতার। দেখুন। কি নাম আপনার? আমার নাম সুলতা সরকার। এখানে আপনাদের কি ঘটেছে? এখানে ওরা এসে ফার্স্টের দিন ভাঙচুর করে গেছে, লাস্টের দিন এরকম এসে আমাকে আগুন ধরাইতেছে। এখন আমাদের কিছুই তো নাই, সবকিছু পুড়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, ঘর বাড়ি সব আগুন জ্বালাইতেছে। আর এখন এই যা সাহায্য করতেছে সেই সব কাপড় চোপড় পরে আমরা আছি। আমাদের খাওয়া পরন কোনো কিছুই নাই, আমাদের যা আমাদের দিচ্ছেন তাই আমরা খাচ্ছি, কিছু নাই আমাদের। একটা মেয়ে বিয়ে দেবো, সেই মেয়ের জন্য জিনিসপত্র সব কিছু করছি, সোনা দানা খাট পালঙ্ক করছিলাম, সেই সব জিনিস কিচ্ছু নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। আর সোনা দানা ওরা সব নিয়ে গেছে? সব ওরা নিয়ে গেছে, না পুড়াইতেছে কি করছে জানি না, সব আলমারিতে রাং করতে সব কিছু ভাঙাচোরা সব শেষ। এই দেখতে পাচ্ছেন অগ্নিদগ্ধ এই ঠাকুর ঘরের এই অবস্থা। আমরা সিরিয়া দেখেছি, অনেক দেশের ঘটনা দেখছি, আমরা মণিপুরের সে বিদগ্ধ ঘটনাও দেখেছি, কিন্তু এ কি দেখলাম, এ কি দেখে গেলাম। এ তো জীবনে ভাববার ছিল না যে বাঙালি জাতি এই ভারতের স্বাধীনতার জন্য যারা বলিদান দিয়েছে, যা বলিদান দিয়েছে বাঙালি জাতি, তার 53% বাঙালিদের অবদান। সেই বাঙালি আজ তারা পুনর্বাসন পেয়েছে, তাদের আজ বাংলাদেশি তকমা লাগিয়ে শিকড় থেকে তুলে ফেলার যে ষড়যন্ত্র, এই নস্যা, মানে এটা খুবই ঘৃণ্য, নিন্দনীয়। এটাকে আমরা
খুব ধিক্কার জানাই। আপনারা দিতে ভয় পাবেন না, আমরা ক্ষুদ্র একটা সংগঠন করি, আপনাদের পাশে আমরা আছি। মিঠুনদা একটু নাচুন না। এইসব ডায়লগ আর চলবে না মিঠুন চক্রবর্তী। এটা উড়িষ্যার ছবি। এই যে বাঙালি মাটা কাঁদছে, এর গলায় তুলসীর মালা রয়েছে, হিন্দু সরকার টাইটেল, শুনলেন নিজের কানে। ওই ছেলেকে বাঁচানোর জন্য বিজেপির হয়ে অনেক এজেন্ডা, অনেক প্রপাগান্ডা করে বেরিয়েছেন গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিশেষ করে বাংলায়। আজকে বাঙালি দেখছে আপনি কত বড় বাংলা বিরোধী। ওই বিদেশি দীপু দাসের জন্য একদম গদগদ হয়ে যাচ্ছে প্রাণ। আমি সহানুভূতি রাখি, দীপু দাসের পরিবারের প্রতি সহানুভূতি রাখি। এই বিষয়ে যদি কথা বলতে হয় বলবেন স্বয়ং নরেন্দ্র মোদী, তিনি আজ পর্যন্ত একটা কণ্ঠস্বর খরচ করেননি। যাচ্ছেন খালেদা জিয়া, খালেদা বেগম, খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্নে নিজের শোক বার্তা পাঠিয়ে দিচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে দিয়ে। এস জয়শঙ্কর কি কাজ করে এসেছেন, কি করলেন? দীপু দাসের কারীদের সঙ্গে গিয়ে গলায় মালায় করে এলেন বাংলাদেশে গিয়ে। আর এখানে আমাদের উড়িষ্যা, যে উড়িষ্যায় 1 বছর হয়েছে বিজেপি শাসনে এসছে, সেখানে বাঙালি হিন্দুদের পরিবারকে জ্বালানোর, জ্যান্ত জ্বালানোর চেষ্টা হয়েছে। একেবারে ঘর দুয়ার ছাই করে দিয়েছে, কান্নাকাটি করছে মাটি। এদের পাশে আপনার বিজেপি কখন দাঁড়াবে? এইখানে উড়িষ্যায় তো বিজেপির সরকার, একটা বিজেপির কোন নেতা সেই জায়গায় গিয়েছে? একটা বিজেপির মুখ্যমন্ত্রীকে দিয়ে কেউ ফোন করিয়েছে? এমনকি এই পশ্চিমবঙ্গের যারা হিন্দু দরতি বিজেপি নেতা সাজে, সেই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, এই বাঙালি পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা কথাও বলেছে? আপনি এই দৃশ্য দেখেছেন না? এই সব দৃশ্য দেখার পরেও আপনারা মুখ ফিরিয়ে থাকেন, কারণ এই দৃশ্য আমার দেশে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হিন্দু বাঙালিদের সঙ্গে অত্যাচার চলছে, মুসলমান বাঙালিদের সঙ্গে অত্যাচার চলছে, সেই দৃশ্য দেখার পরে লজ্জা লাগা দরকার আপনার। আর আপনাকে ধিক্কার জানাই যে ছোটবেলায় আপনার সিনেমা দেখে আপনাকে রোল মডেল ভেবেছিলাম। কত বড় অপদার্থ আমরা ছিলাম যে আপনার মতো একটা পিতাকে আমরা রোল মডেল ভাবতাম এই ভারতবর্ষে। এই সমস্ত দৃশ্য দেখুন এবং দেখে নিজের সত্যি যদি হিন্দু বাঙালি হয়ে থাকেন, তার সত্তাটা জাগিয়ে বিজেপির দিকে প্রশ্নের বাণ ছুড়ে দিন। এই ভিডিও সকলের উদ্দেশ্যে রাখলাম। গতকাল 3টে সবার চিত্রই আপনাদের দিলাম। একদিকে বাংলার জন্য লড়াই করা অভিষেক ব্যানার্জি, আর উল্টো দিকে বাংলা বিরোধী যারা রয়েছে, সেই বাংলা বিরোধীরা হিন্দুদের সঙ্গে অত্যাচারেও চুপ থাকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। আপনারাই ডিসাইড করুন আগামী 2026-এ আপনারা কাদের সমর্থনে থাকবেন। সকলে ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।